নমস্কার, পরীক্ষা স্পেশালে সকলকে স্বাগত। আজ পরীক্ষা স্পেশালে আলোচনার বিষয় হচ্ছে ইতিহাস। ইতিহাস নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন দুই বিশেষজ্ঞ, দেবারতী দাস রায়চৌধুরী, সহকারী অধ্যাপিকা, শিক্ষা সংঘ গভর্নমেন্ট স্পন্সর্ড পিটিটিআই। সঙ্গে রয়েছেন তনুমিতা ব্রহ্ম, সহকারী শিক্ষিকা, হিন্দু স্কুল। আপনাদের দুজনকেই স্বাগত স্টুডিওতে। আজকে তো বলেই দিয়েছি ইতিহাস নিয়ে কথা বলবো এবং মাধ্যমিক পরীক্ষা সামনেই রয়েছে, শেষ মুহূর্তে। এখানে মার্কস ডিস্ট্রিবিউশনটা কিরম রয়েছে যদি একটু বলেন। আমাদের 90 মার্কসের এক্সামে 36 নম্বরটা পুরোটাই অবজেক্টিভ থাকে। হ্যাঁ, এটাকে আবার আমরা ডিভাইড করি, 20 নম্বর আমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকে, আর বাকি 16 নম্বর আরেকটি বিভাগ, সেটি 5টি বিভাগে বিভক্ত। তো প্রত্যেকটি বিভাগ থেকে মোট একটি করে কোয়েশ্চেন নিয়ে মোট 16টা উত্তর করতে হবে। 20টা অপশন থাকে আমাদের এখানে। আচ্ছা, এছাড়া 2 নম্বরের আমাদের 11টা প্রশ্নের উত্তর দিতে হয়, আর 4 নম্বরের 6টা এবং 8 নম্বরের একটি প্রশ্ন থাকে। আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস জিজ্ঞেস করি, এই যে যেখানে মাল্টিপল চয়েসগুলো বলছেন, সেক্ষেত্রে কি যে কটা লিখতে হয় সে কটাই প্রশ্ন, না অতিরিক্ত প্রশ্ন থাকে? না, অতিরিক্ত মাল্টিপল চয়েসে 20টা প্রশ্নই থাকে, প্রত্যেকটাই অ্যাটেম্প্ট করতে হয়। আচ্ছা, এক্ষেত্রে লেখার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোর উপর জোর দেবে যদি একটু বলেন। যে ধরুন এই যে প্রশ্নগুলো যখন চয়ন করছে, প্রথমেই মাল্টিপল চয়েস লিখবে না রচনাধর্মী আগে লিখবে, এরকম কি কোনো নিয়ম আছে, না স্টুডেন্ট নিজের চয়েস অনুযায়ী লিখতে পারে? যেহেতু আমার মনে হয় মাল্টিপল চয়েসটা স্কোরিং জায়গা, তো এটা একদম ফ্রেশ মাথায় প্রথমেই যদি লিখে নেয়, তারপরে মনে হয় তার অনেকটা নাম্বার গেন হয়ে গেল। তো আস্তে আস্তে তারপরে ধাপে ধাপে। এবং আরেকটা জিনিস সবথেকে ইম্পর্টেন্ট, যখন সব স্যার ম্যাডামরা খাতা দেখেন, তো সেক্ষেত্রে কিন্তু একটু যদি কোঅর্ডিনেশন থাকে খাতার মধ্যে, পরপর সাজিয়ে লেখা হয়, তার কিন্তু পজিটিভ এফেক্ট দেখা যায়। তো আমি এটাই বলবো যে প্রথমে এমসিকিউ যেমন আছে, তারপরে যেরকম ম্যাডাম বললেন, একদম পরপর বিভাগগুলোকে যদি আমরা কমপ্লিট করি, তাহলে আমরা অনেক সুন্দরভাবে নিজেদেরকে উপস্থাপন করতে পারবো খাতায়। আর একটা জিনিস দেখা যায়, এই যে বিভাগ বলছেন 20টা লিখতে হচ্ছে, সেইখানে বহু ক্ষেত্রে হয় স্টুডেন্টরা 12টা আগে লিখলো, পরে ওই একই নাম্বার দিয়ে 8টা আবার পরে লিখছে, এইরকম অনেক সময় দেখা যায়। এইগুলো কতটা অ্যাভয়েড করা উচিত এবং এর এফেক্টটা কি একটু যদি বলেন। একবারে কমপ্লিট করতে পারলে সেটা খুবই ভালো, পুরো বিভাগটা। হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে যদি কোনো স্টুডেন্ট ধরুন ফার্স্টে একটা উপবিভাগ দিল, পরে যদি আরেকটা উপবিভাগ লেখা দেয়, সেখানে যেন দাগ নাম্বারটা সবসময় ঠিক করে মেনটেন করে, তাহলে এক্সামিনারেরও দেখতে সুবিধা হয়। একদম। এবং খাতা সাজানোর ক্ষেত্রে কিভাবে তার খাতাটা সুন্দরভাবে সে সাজাতে পারে। হ্যাঁ, এটা তো একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, কেননা আমার তখন পরিচয় আমার খাতা। আমার একটা সব থেকে বড় কথা, আমি আমার জীবনের একটা প্রথম পরীক্ষা মাধ্যমিক দিতে যাচ্ছি, তো আমার মনে হয় প্রথমে পেন্সিল দিয়ে মার্জিন করে নিতে হবে। ব্লু আর ব্ল্যাক এই দুটো কালি আমরা ব্যবহার করব। কিছু ইম্পর্টেন্ট কথা, যেহেতু ইতিহাস, একটু সাল বা কোনো ইম্পর্টেন্ট উক্তি যদি কোথাও ইউজ করি, সেখানে একটু যদি আন্ডারলাইন করে দিই, সেটা অনেক বেশি দৃষ্টিনন্দন হবে। তার পাশাপাশি আরও যে জায়গাগুলি একটু, যেমন ম্যাডাম বললেন বিভাগ উপবিভাগ, এটা একটু উল্লেখ করে যদি একটুখানি ছেড়ে দিয়ে আমরা লিখি, সেখানে না যিনি খাতা দেখেন তিনারও নাম্বার দিতে সুবিধা হয়। তো এইভাবে পরপর পরপর গেলে খাতাটা সুন্দর হবে। এবং একটা কোয়েশ্চেন শেষ হওয়ার পর একটু গ্যাপ দিতে হবে। এবং গ্যাপ যদি কেউ না দেয়, ধরুন তার অভ্যেস আছে সে একটা এন্ড লাইন টেনে দিল, সেটাও তো করা যেতে পারে। খুব ভালো বিষয়। এক কথায় বোঝা যাক যে এখানে আমার শেষ হয়েছে, পরবর্তী প্রশ্ন আমি শুরু করলাম বা পরবর্তী বিভাগ আমি শুরু করলাম, এটা বোঝাটা খুব দরকার। আচ্ছা, এক্ষেত্রে গেল। আর একটা জিনিস জিজ্ঞেস করবো, মাল্টিপল চয়েসে একটুখানি থাকবো, সেটা হচ্ছে সেটা লেখার সময় ধরুন কোথাও যদি আছে সঠিক উত্তরটা নির্বাচন করুন, সেরকম যায়, সেখানে কি শুধু দাগ নাম্বার দিয়ে শুধু সঠিক উত্তরটা লিখে দিলে হয়, না যে বাক্যটা রয়েছে ধরুন সেটা লিখে ড্যাশ দিয়ে সঠিক উত্তরটা লিখতে হবে? না, আমাদের তো সময় খুব লিমিটেড থাকে, তো সেক্ষেত্রে পুরো কোয়েশ্চেন যদি স্টুডেন্ট লিখতে যায়, সেক্ষেত্রে সময় অনেকটা নষ্ট হবে। আমাদের দাগ নাম্বার দিয়ে সঠিক উত্তর এবং উত্তরের আগে যে অপশনের আগে যে নাম্বার ক খ গ ঘ যেটা থাকে, সেইটা লিখে দিলেই সাফিসিয়েন্ট। একদম একদম। এবং এই ক্ষেত্রে যেটা মনে হয় যে এবার একটু বড় প্রশ্নের দিকেও আসি, বড় প্রশ্ন লেখার সময় ছাত্রদের মধ্যে কি কি গুণগুলো থাকবে? ধরুন সে একটা উত্তরে যেটা চেয়েছে, সেটাকে কিভাবে সে উপস্থাপিত করবে? হ্যাঁ, বড় কোয়েশ্চেনের জায়গাটা আমাদের দেখা যাচ্ছে ইতিহাসের ক্ষেত্রে একটাই অ্যাটেন্ড করতে হচ্ছে। 8 নম্বরটাকে আমি বড় কোয়েশ্চেন হিসেবে ধরছি।
তো আমার মনে হয় যে কোনো প্রশ্নেরই একটা শুরু আর শেষ খুব দরকার। তো একটু ভূমিকা, 2-1 লাইন, তারপর পয়েন্ট করে বিষয়টাকে উপস্থাপন করে লাস্টে একটা নিজের মতো করে মূল্যায়ন বা একটা শেষ, এটা খুব দরকার। তাহলে জিনিসটা কম্প্যাক্ট হয় এবং তার মধ্য দিয়ে তার নিজের যে মতপ্রকাশ বা বহিঃপ্রকাশ করতে চাইছে, কি বলতে চাইছে, এটা আমরা বুঝতে পারি। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস জানবো যে লেখার ক্ষেত্রে ধরুন দুরকম কালি ইউজ করছে, কালো এবং নীল। এক্ষেত্রে ধরুন বুলেট করা, সাব হেডিং করা, হ্যাঁ, এই জায়গাগুলো কীরকম? এগুলো ভীষণই ইম্পর্টেন্ট, কারণ এখন সেই অনেকটা লিখবো হিস্ট্রিতে প্রচুর লেখা, সেই ব্যাপারটা কিন্তু নেই। যদি কোয়েশ্চেন পেপার আমরা অ্যানালাইজ করি, সেক্ষেত্রে আমাদের বাক্য কটি বাক্যের মধ্যে লিখতে হবে সেটা পরিষ্কার উল্লেখ করা থাকে। আচ্ছা। তাহলে তার মধ্যেই আমি যতটা ইনফরমেটিভ করতে পারি, আমি বুলেট ইউজ করতে পারি, আমি কিছু না হোক আন্ডারলাইন করে দিলাম, ইম্পর্টেন্ট ডেট হোক, কোনো ঐতিহাসিকের নাম হোক, কোনো বিদ্রোহে কোনো কে নেতৃত্ব দিয়েছে তাদের নাম, এভাবে যদি আমি হাইলাইট করি, তাহলে এক্সামিনার তো অনেক খাতা দেখেন, এইটা সবার আগেই চোখে পড়বে। ইম্পর্টেন্ট পয়েন্টস কিন্তু এইগুলোই, বডিটা যে লিখছে তার মধ্যেই যে জায়গাগুলো মনে হচ্ছে আমি হাইলাইট করতে চাই, দেখাতে চাই, সেই জায়গাগুলো হাইলাইট করে দেবে। এবং এই ক্ষেত্রে একটা জিনিস বলবো, ধরুন চেয়েছে হয়তো যে 2টি কারণ লেখো বা 4টি কারণ লেখো, সেখানে কি 4টি কারণই লিখবে, নাকি 4টি কারণ ছোট ছোট 2টো কারণকে জুড়ে লিখে দিতে পারে, বা 2টো কারণকে ভালো করে ব্যাখ্যা করে লিখে দিতেও পারে, এছাড়া আরো অনেকগুলো কারণ রয়েছে? আমার যেটা মনে হয়, অনেক সময় না এরকম কোশ্চেনে মানে 2টি কারণ জানতে চাওয়া হলো, অনেক সময় মনে হয় যেন স্টুডেন্টরা 3টে লিখতেই পারে, হ্যাঁ, তারপরে আর বেশি লেখা দরকার নেই, যেমন একটা সময় কম, লিমিটেড, এবং আমাদের বাক্যটাও বলে দিয়েছে, তো 3টে পয়েন্ট কিন্তু লেখা যেতে পারে। ম্যাডাম হয়তো এই বিষয়ে একমতই হবে। লেখা যেতে পারে, কিন্তু ওই আমরা যেন ওই বাক্য যে লিমিট, সেন্টেন্স লিমিটটা যেন মোটামুটি একটু মেনটেন করতে হবে। একদম। এবং এক্ষেত্রে একটা জিনিস হয় যে যেহেতু একটা সীমাবদ্ধতা রয়েছে, যে আগের মতো নেই যে পাতার পর পাতা লিখে যেতে হবে তবে নাম্বার, এই লেখার ক্ষেত্রে যে আমরা বিজ্ঞানসম্মত একটা লেখার যে প্যাটার্ন আমরা বলি, যে একটা প্রশ্নের উত্তর আমরা এমনভাবে দেবো যে আমি সায়েন্টিফিক্যালি যে জিনিসগুলো চাইছে সেই পয়েন্টগুলো টাচ করতে পারছি, সেই বিষয়টা কিভাবে মাথায় রাখবে বাচ্চারা? আচ্ছা, ধরুন একটা প্রশ্ন, পরিবেশের ইতিহাস নিয়ে টিকা লিখতে দিয়েছে, সেক্ষেত্রে আমরা পরিবেশের ইতিহাস চর্চা মোটামুটি কবে থেকে শুরু হয়েছে একটা আউটলাইন দিতে পারি। তারপরে কি কি বিষয়, মানে পরিবেশের সাথে কিভাবে মানব সভ্যতা জড়িত আছে সেটা লিখলাম। কিছু ঐতিহাসিকের নাম যারা এই ইতিহাস চর্চায় কাজ করেছেন, সেগুলো আমরা লিখে আমরা একটা কমপ্লিট আনসার দিতে পারি। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস মনে হয় যে ইতিহাস বলেই তো মনে হয় আরো যে সেখানে হয়তো সাল, তারিখ, এগুলোর একটা প্রয়োগের ব্যবহার থাকে। লাস্ট মুহূর্তে এসে, আর সামনে কিছুদিন বাকি, তারপরেই পরীক্ষা, শেষ মুহূর্তে এসে আর নতুন করে খুব বেশি জানার কিছু নেই, বা নতুন করে পড়বেও না, কিন্তু যেগুলো দেখে এসছে সেগুলো ক্রোনোলজিক্যালি কিভাবে নিজেকে একটু সাজিয়ে নেবে, সাল, তারিখ, নাম, এগুলো সেটা যদি একটু বলে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমরা জানি ইতিহাস মানেই সাল তারিখের একটা মহড়া, ব্যাপারটা সেরকম না। একটু গল্পের ছলে যদি মনে রাখা যায়, একটু যদি লিঙ্ক করে পড়া যায়, মনে কিন্তু থাকে। একটা সালেই অনেক ঘটনা হয়েছে, এইটা যদি আমি মনে রাখি এই সালে আমার এই ঘটনা, বা তার পরের বছরটাই এটা হয়েছে, তাহলে কিন্তু খুব সহজে মনে রাখা যায়, ততটা কঠিন হয় না বিষয়টা। আচ্ছা, যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন 1800 খ্রিস্টাব্দে এই ডেটে আমরা দেখতে পাচ্ছি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়েছে, আবার আমরা দেখব শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা হয়েছে, দুটোর সাথে আমরা লিঙ্ক করতে পারি। সেক্ষেত্রে কিভাবে আমাদের প্রিন্টেড যে বইগুলো কিভাবে শিক্ষা বিস্তারে সাহায্য করেছে সেটা আমরা বলতে পারি, কারণ ফোর্ট উইলিয়াম কলেজে পড়ানোর জন্যই কিন্তু এইখান থেকে প্রেস থেকে বই ছাপিয়ে আসা হতো। এইটা প্রশ্নে প্রায়ই আসে যে আমরা এক একটা সালে যদি কি কি উল্লেখযোগ্য ঘটনা হয়েছে বলতে পারি, মানে মনে রেখে পড়তে পারি, সেটা পড়তেও ভালো লাগবে আর আমাদের মনে রাখতেও খুব ইজি হবে। একটা কথা একটু বলি, ম্যাডামের কথা সূত্র ধরে, বর্তমানে আমাদের টিচিং লার্নিংয়ের জায়গায় ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচটা খুব ইম্পর্টেন্ট, এবং ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচটা। ম্যাডাম এক্ষুনি উদাহরণের সাহায্যে বোঝালেন যে একটা ঘটনা বা একটা সালের সাথে দুটো কিভাবে মিলিত, কিভাবে জড়িত, এবং এরকমভাবে যদি স্টুডেন্টদের সামনে বলা হয় বা ওরা যদি মনে রাখে, ওদের কিন্তু সেই তথ্য অনেক দিন মনে থাকবে। একদম। এবং এক্ষেত্রে যে খাতাটা সাজানোর ক্ষেত্রে বারবার আসছি, এবং সেখানে যেমন এই তাল, সাল, তারিখ এগুলো তো ব্যবহার করতে পারছে, তার সঙ্গে সঙ্গে যদি ছক করে কিছু বোঝানোর থাকে, সেটা কি ছক তারা ব্যবহার করতে পারে, বা ডায়াগ্রাম যদি কোনো স্কোপ থাকে, যদি থাকে সেরকম জায়গা কিছু থাকলে কিছু আঁকতে পারে বা ছক করে করতে পারে, ছক হিসেবে কিছু বেশ কিছু জায়গায় কিন্তু এটা আমরা করে নিতে পারি। কিছু কিছু কোয়েশ্চেন আসে যেখানে আমরা ছক করে
কিছু ইম্পর্টেন্ট ঘটনা যদি দেখাতে চাই, ইভেন্টগুলো আমরা ছক করে লিখতেই পারি। এবং কোথাও যদি সে ম্যাপের প্রয়োগ করতে চায়, ম্যাপ তো ম্যাপ আসে। আসছে, ম্যাপ আসছে। আচ্ছা, তাহলে ম্যাপের প্রসঙ্গে তো আসছি না, তাছাড়াও ধরুন অনেক সময় হয় যে আমি বোঝাতে বোঝাতে যেরকম ভূগোল বিষয়ে হয়তো হয়, সেরকম ইতিহাসেও নিশ্চয়ই হয় যে আমি হয়তো দক্ষিণ ভারতের কোনো একটা বর্ণনা ইতিহাস বলছি, আমি হয়তো আমার কাছে ম্যাপ যেহেতু সঙ্গে রয়েছে সেটা দেখে নিচের হয়তো ওই কচ্ছের ডান থেকে শুরু করে ওই দক্ষিণ ভারতে একটুখানি ছোট্ট করে এঁকে লেখার মাঝখানে এঁকে হয়তো আমি দক্ষিণ ভারতে একটা জায়গা হয়তো একটু মার্ক করলাম, সেগুলো মানে খাতাটাকে আরো সুন্দর করে আরো সুন্দর করে সুন্দর, তোলে। হ্যাঁ অবশ্যই, সেটা এটা তো করা যেতেই পারে। সেটা করা যেতেই পারে এবং করা চাইলে যেতেই পারে। সেটা লেখার ডান দিক বাঁ দিক কোনো একটা জায়গায় ছোট্ট করে বক্স করে সেটা একদম, করতে পারে। হ্যাঁ। সাঁওতাল বিদ্রোহ কোথায় হয়েছিল সেই জায়গাটাকে আপনি যেরকম বললেন সেটা যদি একটু দেখিয়ে দেওয়া যায় তো সেটা তো তার খাতায় একটা এক্সিলেন্সি না, অবশ্যই ভালো এবং লাগবে তার সেটা। ওই সৃজনাত্মক দিকটাও খাতার মধ্যে উঠে অবশ্যই, আসবে। একদম একদম একদম। এরপর একটু ম্যাপ পয়েন্টিং এ আসি, যে আমরা আগে জানতাম যে ম্যাপ পয়েন্টিং বললেই তো একটা মনে হয় যে ভয়ের জায়গা বা সেই জায়গাটা, এখানে ম্যাপ পয়েন্টিং করার সময় ইতিহাসে কোন কোন বিষয়গুলোর প্রতি তারা নজর দেবে? বেশ, আমাদের ম্যাপ মেইনলি আসে হচ্ছে বিভিন্ন কৃষক এবং উপজাতি আন্দোলন নিয়ে, 1857 সিপাহী বিদ্রোহ নিয়ে, এবং প্রাক স্বাধীনতা পর্বের কিছু কেন্দ্রগুলোকে নিয়ে আমাদের আসে। তো আমরা যদি পড়ার সময়, আমি সবসময় আমার স্টুডেন্টদেরও বলি, পড়ার সময় যদি আমরা ম্যাপটা সাথে রাখি, ধরুন আমি উপজাতি বিদ্রোহ দেখছি, বেশিরভাগ উপজাতি বিদ্রোহ কিন্তু রাজমহল পার্বত্য অঞ্চল, বর্তমান যেটা ঝাড়খণ্ড রয়েছে, কৃষক বিদ্রোহ বর্তমান পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কিছু অঞ্চল, এগুলো কিন্তু আমরা সেন্টারগুলো দেখতে পাবো। এতে কি হচ্ছে, আগে আমরা উত্তরেও এইটা লিখতে পারবো, সেই সাথে ম্যাপটাও আমাদের দেখা হয়ে যাচ্ছে। তো দুটো রিলেট করে পড়লে টাইমটা অনেকটা কম লাগে আর কি। মানে পড়ার সময় বলছেন ম্যাপটা সাথে রেখে পড়তে, অবশ্যই। এবং লাস্ট মুহূর্তেও যখন তারা দেখবে, যখন পড়ছে সঙ্গে ম্যাপগুলোও থাকুক, একবার চোখ বুলিয়ে নিল, আবার পরে একবার নয় পরীক্ষার একদম আগের দিন যখন সময় পাচ্ছে, ছুটি সম্ভবত আছে, তখন সে ম্যাপগুলো, শুধু ম্যাপগুলো একবার দেখে নিতে পারবে। আচ্ছা, এই ক্ষেত্রে যেটা বলবো, এই উত্তর লেখার যে প্যাটার্নটা, সেখানে ভাষাগত খুব জটিলতার দরকার আছে, না খুব সহজ সরল ভাষায় লিখলেই হবে? একদম সহজ সহজ সরলটাই ভাষায়। মানে ভালো আর কি। আচ্ছা, সেখানে ব্যাখ্যা করার পদ্ধতিগত দিকটা যদি একটু বলেন, মানে ধরুন কোনো একটা প্রশ্ন, এই যে বললেন যে বিদ্রোহের কারণ যদি বলি, সেটা ব্যাখ্যা করবে কিভাবে? মানে প্রথমে বিদ্রোহটা কত হয়েছিল, আমি যে প্যাটার্নটা বলতে চাইছি বুঝতে পারছি। ব্যাপারটা হচ্ছে এরকমই, যেহেতু ইতিহাস, তো শুরুটা একটু সাল দিয়ে কোনো ঘটনার হলে ভালো হয়, তারপর সেখানের কিছু বৈশিষ্ট্য, তাতে কারা অংশগ্রহণ করেছিলেন তার একটি ফলাফল, এটা একদম কম্প্যাক্ট জায়গা, এটা থাকলে কিন্তু জিনিসটা ব্যাখ্যার জায়গাটা সাবলীল হয়। একদম। আরো যদি কিছু আপনারা টপিক ধরে বলতে পারেন, মানে যেগুলো ধরুন খুব প্রাসঙ্গিক বা খুব আলোচনায় রয়েছে এই মুহূর্তে, সেরকম কোনো বিষয়, মানে যেগুলো ধরুন আমাদের লিখতে গেলে ভুল হয় বা নাম্বার কাটার জায়গাগুলো থাকে, সেই জায়গাগুলো একটুখানি বললে তাহলে অন্তত সুবিধা হবে ওদের বুঝতে। ম্যাম যেরকম বিভিন্ন বিদ্রোহ গুলো বললেন, এছাড়াও একটা প্রশ্ন আমাদের লাস্ট চ্যাপ্টার থেকে খুব আসে, বা লাস্ট চ্যাপ্টার কেন, আমি একটু আগেও বলছি, দেখা যাচ্ছে যে আমাদের 6th আর 7th চ্যাপ্টারে কিছু কমন ন্যাশনাল মুভমেন্টের সাথে কিভাবে বিভিন্ন শ্রেণীর মানুষেরা কিভাবে সেটাতে আন্দোলনে যোগদান করেছিলেন। ধরুন দেখা যাচ্ছে যে আইন অমান্য আন্দোলনে ছাত্ররা কিভাবে যোগদান করেছিলেন, সেক্ষেত্রে আমরা কিন্তু আইন অমান্য আন্দোলন কবে হয়েছিল এবং গান্ধীজির নেতৃত্বে এই আন্দোলনটা হয়। আচ্ছা, ডান্ডি মার্চ নিয়ে আমরা একটুখানি বলতে পারি, তারপরে ছাত্রদের যে পার্টিসিপেশন কীরকম ছিল, কয়েকটি ঐতিহাসিক ঘটনা আমি এখানে উল্লেখ করলাম তারিখ সহ, এরমভাবে লিখলে উত্তরটা একটা কম্প্যাক্ট উত্তর তৈরি হয়। আচ্ছা, এই ক্ষেত্রে তো আমাদের প্রথম 15 মিনিট থাকছে যে একদম খাতাটা প্রস্তুত করার জন্য, প্রশ্ন পড়ার জন্য, নিজের প্রশ্নের গুলো চিহ্নিত করার জন্য কোনগুলো লিখবো বাকি। এই 15 মিনিটটাতেও দেখেছি ছাত্রছাত্রীদের মধ্যে খুব তাড়াহুড়ো একটা কাজ করে, যে কখন লেখা শুরু করবো, লেখা না, এটা একদম করা যাবে না। ওই 15 মিনিটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওই 15 মিনিটে আমি একদম দেখে নেব আমি কোনগুলো লিখছি, আমি সিলেক্ট করব, তার পাশাপাশি আমি প্রশ্নকে ভালো করে পড়ব। অনেক প্রশ্নের মধ্যে অনেক রকম অর্থ থাকে, সেটা ঠিক করে না বুঝলে আমার কিন্তু লিখতে ভুল হয়ে যাবে। ইতিহাস মানেই যে গড় গড় করে লিখে দেবো সেটা কিন্তু এখন আর নেই, ভালো করে বুঝে আমাকে সঠিক, ম্যাডাম একটু আগেই বললেন আইন অমান্য আন্দোলনে ছাত্রের ভূমিকা দিয়েছে, আমি নারী নিয়ে তো কিন্তু লিখতে পারি না, আমাকে বুঝতে হবে, আমাকে দেখতে হবে, আমাকে সঠিকটা লিখতে হবে। এবং আরেকটা ক্ষেত্রে হয় এই প্রশ্ন তাড়াহুড়ো করে পড়ার জন্য কোনটি সঠিক নয় হয়তো বলেছে, নয় সে সঠিক অবধি পড়লো,
তারপর তার পড়লো না, সে একদম। সেখান থেকে একটা এটার জন্য একটা ভালো কথা বলবো, এটা এমসিকিউর ক্ষেত্রে বেশি মাত্রায় হয়। আমার মনে হয় এই 9 যদি চোখে পড়ে তখনই একটা পেন দিয়ে কোশ্চেনের মধ্যে গোল করে দাও বা দাগ দিয়ে দাও, তাহলে আর ওটা মিস্টেক হবে না, কোনটিতে যাবে না ব্যাপারটা, তাহলে একটু ঠিক এই থাকবে। এমসিকিউ গুলো খুব ট্রিকি হয়, হ্যাঁ। একদম। যেটা উত্তর সেটাও লেখা থাকে, যেটা নয় সেটাও সেখানে মেনশন ঠিক, করা ঠিক, থাকে। ঠিক। সেজন্য পরীক্ষা দেওয়ার পর মনে হবে যে ঠিক উত্তর দিয়েছি, তারপরে পরে যখন প্রশ্নটা পড়বে তখন এটা নোটিস করে। আচ্ছা, সে- অনেক ক্ষেত্রে দেখা যায় এমসিকিউর ক্ষেত্রে ইতিহাস অন্তত এই খ্রিস্টাব্দ, হ্যাঁ, সাল হয়তো এমন ভাবেই রয়েছে, একই জিনিস রয়েছে, কোনটা খ্রিস্টাব্দ কোনটা সাল লেখা রয়েছে, সংখ্যার জাগলারিটাও অনেক সময় থাকে যে একটা দুটো কোয়েশ্চেন তো থাকবেই একটুখানি মানে কিছু স্টুডেন্টের জন্য সেই জায়গাগুলোতে একটুখানি ফোকাসটা কিভাবে ঠিক রাখবে? এটা মানে যখন পড়ার সময় যদি আমি যখন নিজে উত্তর তৈরি করছি, সালগুলো আমি যদি আন্ডারলাইন করি ওই সময় মানে লিখে ওই সময় আন্ডারলাইন করে নিলাম, পরবর্তীকালে কিন্তু ওটা অটোমেটিক্যালি রিভিশনের সময় আমার মনে থাকবে, এই ভুলটা আর হবে না তারপরে। আচ্ছা, এবং লেখার ক্ষেত্রে যেটা হয়, যেটা একক উপ এককের ভাগ করাগুলো হলো যে তারা উত্তর করছে, উত্তর করে যখন পরেরটা যাবে সেখানে কি বড় করে তার হেডিংটা দেওয়ার দরকার যে কোন উপ একক বা কোন এককটা কত নম্বর কোয়েশ্চেন, যেরকম বাদিকে করছে নম্বর তো মানে উপবিভাগ এবং বিভাগ এটার সাথে সাথে এখন যেমন হয় 2.1.1 এরকম করে থাকে, এটা তো দিতেই হবে, না হলে তো বোঝা যাবে না। আমি লিখছি 1.1.1 কিন্তু আমার ওখানে ভুল করে আমি অন্যটা লিখে ফেললাম বা দাগ নম্বর তাড়াহুড়োতে দিলামই না, তখন কিন্তু নম্বর দিতে যারা পরীক্ষক তাদের ভীষণ অসুবিধা হবে। এবং খাতার বাঁদিক এবং ডান দিক দুটো দিকেই মার্জিন টানাটা তো দরকার না, ওপর নিচেও ওপর নিচে টানলেই মানে বেটার, বাদিকে আর ওপরে অবশ্যই টানা থাকে, যেন ডান দিকে একটু স্পেস ছেড়ে একটু লিখলে কি দেখতে ভালো লাগে দেখতে ভালো লাগে। উত্তরটা। আচ্ছা, এই ক্ষেত্রে এবার যেটা আসবো যে খাতার একটা তো মিনিমাম সবকিছু তো একটা ডেকোরেশন থাকে, একটা সৌন্দর্য বোধ। অবশ্যই অনেক সময় হয় যে একটা শব্দ বা দুটো শব্দ ভুল লিখে ফেললাম, হিজিবিজি করে দিই, সেইটা না করে কিভাবে সুন্দর করে সেটাকে কেটে আবার শুরু করা যায়, বা হয়তো আমি ধরলাম একটা শব্দ না 3-4টে লাইনই সে একটা উত্তর লিখেছে, লেখার পর মনে হচ্ছে যে এটা ঠিক হচ্ছে না, সে কিভাবে সেটাকে কাটবে এবং আরেকটু স্পেস নিয়ে কিভাবে পরের উত্তরে যাবে, একটু যদি এই বিষয়টা অন্তত দৃষ্টিপাত করে। ওরকম ভাবে হিজিবিজি করে না কেটে যা সিম্পলি একটা যদি পেন থ্রু করে দেয় তাহলে দেখতেও পরিচ্ছন্ন লাগে, আর তারপরে একটু স্পেস রেখে বা একটা আন্ডারলাইন করে নেক্সট উত্তরটায় গেলেই হয়ে যায়, মানে ওরকম ভাবে কাটার কোনো প্রয়োজনই নেই। আরেকটা কথা বলবো, ভুল হয়েছে মানে আমি সেটাই নিয়ে ভাববো, Exactly. আমি পরের টাইমটার কথা আবার ভাববো না, আমার ভুল হয়েছে আমি ওটাকে ওভারকাম করব, তখনই করব, করে আমি নেক্সট উত্তরে যাব বা ওটাই আমি ভালো করে লিখবো, কিন্তু বেশিক্ষণ ওটাকে নিয়ে আমি কিন্তু বিব্রত করব না নিজেকে, তাহলে আমার অসুবিধা সেটার হবে। এফেক্ট অন্য উত্তরগুলোর একদম, উপর সেটার এফেক্ট পড়বে। কিন্তু অন্য জায়গায় পড়বে। আর একটা জিনিস হয়, মাল্টিপল চয়েস ধরুন মনে পড়ছে না, হ্যাঁ, হয়তো আমি পরপর 10টা লিখছি, আমার হয়তো সেখানে 7 আর 8টা আমি কিছুতেই পাচ্ছি না, হ্যাঁ। 9-10টা পাচ্ছি, হ্যাঁ। তাহলে কি ওই জায়গায় ওখানে স্পেস ছেড়ে দিয়ে 9-10টা অ্যাটেন্ড করা, ওখানে নাম্বারটা লিখে ছেড়ে দেওয়া যেতে পারে, নাকি নাম্বার যেটা পাচ্ছি সেগুলো আগে করে পরে ওটা যখন মনে পড়বে তখন করা ভালো, কোনটা করা যেটা সাধারণত সুবিধা, ভালো? যেটা আমি বললাম যে যখনই করুক যেন দাগ নাম্বার সবসময় ঠিক করে বিভাগ দাগ নাম্বার মেনশন করা থাকে, তাহলে সেরকম অসুবিধা হবে না। অসুবিধা হবে না। এবার আসবো যে আরেকটু মার্কস ডিভিশনটা আরেকবার যদি বলেন, যে একদম মাল্টিপল চয়েস যেগুলো রয়েছে তার থেকে 8 নম্বরে একটা রয়েছে, এর মাঝে কত নম্বরের টিকা রয়েছে? আচ্ছা, আমাদের যে আমি যেটা বললাম মাল্টিপল চয়েস 20টা থাকে, হ্যাঁ। তারপরে যে 16 নম্বর যেটা আমরা খ বিভাগ বলি সেটি 5টি উপবিভাগে ভাগ করা হ্যাঁ। আছে। এই 5টার মধ্যে প্রত্যেকটাতে 4টে করে প্রশ্ন আছে। এবার এর মধ্যে আছে সত্য মিথ্যা ঠিক ভুল নির্ণয় করা, দুটো স্তম্ভ মেলানো, হ্যাঁ। বিবৃতির সাথে কি করে মিলিয়ে লেখা, ব্যাখ্যা মিলিয়ে লেখা, ম্যাপও থাকে এখানে। আচ্ছা, এই স্তম্ভ মেলানোর সময় একটা মনে হলো যে এটা কি পেন্সিল দিয়ে স্তম্ভ মেলানোটা উচিত না পেন না, দিয়ে করে দেওয়া? পেন্সিল দিয়ে, পেন দিয়ে না, বেস্ট হচ্ছে যে উত্তরের পাশে মানে প্রশ্নের লিখে পাশে দেওয়া। একদম পাশে ঠিক উত্তরটা লেখা। আচ্ছা। পেন্সিল দিয়ে ওটা খুব মানে বুঝতে অসুবিধা হয়, দেখতেও ভালো লাগে না। এটাই হ্যাঁ। একদম। আর তারপরে আমাদের আসছে 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের আমাদের 16টি প্রশ্ন থাকে, যার মধ্যে 11টি উত্তর করতে হয়। আচ্ছা, এই ক্ষেত্রে বলবো এই যে 11টি উত্তর করতে হয়, এর ক্ষেত্রে নিশ্চয়ই কোনো শব্দ বা না, অবশ্যই থাকে, 2 থাকে। থেকে 3টি বাক্যের মধ্যে লিখতে হয় লিখতে আমাদের। হয়। তো হ্যাঁ। তার মানে এখানেও যে লিখছে, ধরুন সে 11টা লিখছে, এই 11টা যখন লিখবে পরপর 11টা উত্তর করাই তো তার মানে ভালো, নাকি না সে চাইলে দাগ নম্বর দিয়ে পরেও করতে পারে? সে চাইলে পরেও করতে পারে। এক্ষেত্রে অতিরিক্ত যেগুলো রয়েছে, ধরুন 5টা, 16টার জায়গায় 11টা করতে হচ্ছে, এই যে 5টা অতিরিক্ত করার প্রবণতাও থাকে, কিন্তু সেই প্রবণতাটা কিভাবে সে নিয়ন্ত্রণে আনবে, মানে নাকি করলেও কোনো অসুবিধা নেই?
করলে মার্কসটা পাবে না, মানে আমরা ফার্স্ট 11টাই চেক করব, লাস্টেরটা কেটে লাস্টের গুলো দেওয়া হয়। আমরা চেক করব না। তো এটাই সেক্ষেত্রে অনেক সময় হয় হ্যাঁ, যে অনেক বা মানে শিক্ষার্থীদের মধ্যে অনেক সময় মনে হয় যে আমি একটু অতিরিক্ত পরে নাম্বার দিয়ে করে দিই, তাতে বুঝি অতিরিক্ত নাম্বার পাবো, এরকম না, একটা না সেটা কিন্তু সেরকম কোনো সুবিধা হয় না, সেটা হয় কেন না। কেজিং করার সময় সেটা তো একদম ধরাই কেজিং পড়ে করার যাচ্ছে। সময় অসুবিধা হয়, আর লাস্টের কোশ্চেনটা কেটে দিতেই হবে, কিছু করার নেই। আচ্ছা, এটা গেল 2 নম্বরের। 2 নম্বরের, হ্যাঁ। এরপরে আমাদের 4 নম্বরের 6টা উত্তর করতে হয়। হ্যাঁ। টোটাল আমাদের এখানে 8টি প্রশ্ন থাকে। তার তার মানে মধ্যে- এখানেও তার মানে দুটো সে অপশনে পাবে। দুটো এক্সট্রা পাবে। হ্যাঁ। এখানে আমাদের 7 থেকে 8টি বাক্যের মধ্যে উত্তর দিতে হয়। 7 থেকে 8টি 8টি বাক্য, হ্যাঁ। আচ্ছা, এই ক্ষেত্রেও যে ধরুন 4 নম্বরে লিখছে 6টা, হ্যাঁ। সেই 6টা লেখার ক্ষেত্রেও ধরুন 4-এর একটা প্রথম উত্তর লিখছে, 8টা বাক্য লিখলো, এখানে কি এন্ড লাইন দেওয়ার দরকার আছে না আবার ওই ছেড়ে বা এন্ড লাইন গ্যাপ যে যেটা খুশি দিতে পারে? একটা ডিমার্কেশন তো করা দরকার যে তাহলে দুটো সুবিধা প্রশ্নের হয়। মধ্যে, হ্যাঁ। হ্যাঁ, কোনো আরেক- কোনো কোয়েশ্চেন যদি পেজের একদম লাস্টে দিয়ে গিয়ে শেষ হয়, আমার মনে হয় সেখান থেকে নতুনটা শুরু করার আর প্রয়োজন নেই, পরবর্তী পেজে আমরা চলে যাব। এবং আরেকটা জিনিস অনেক সময় আমরা দেখেছি যে গ্যাপটা দেয় না, কিন্তু প্রশ্নটা এমনই, প্রশ্নের হয়তো নির্দিষ্ট কোনো হেডিং নেই, এমন প্রশ্ন, সেক্ষেত্রে যদি এই গ্যাপটা না দেয়, উত্তরটা লিখলে অনেক সময় বা দাগ নম্বরটাও যদি বাই চান্স ভুলে যায় অনেক সময়, তখন কিন্তু পরীক্ষক হিসেবে খাতাটা দেখতেও অসুবিধা হয় একদম। সেক্ষেত্রে অনেক সময় কি হয় যে যদি গ্যাপটা রাখে বা এন্ড লাইন টেনে দেয়, সেক্ষেত্রে সুবিধা। হ্যাঁ, হ্যাঁ। সবার হাতের লেখা তো সুন্দর হয় না, একটু পরিষ্কার করে বড় বড় করে, আর প্রতিটা শব্দের মধ্যে একটু পরিমিত গ্যাপ থাকলে অনেক বেশি দৃষ্টিনন্দন হয় এবং সেটা বুঝতে সুবিধা হয় সে কি লিখেছে। একদম। এবং এই যে 4 নম্বরে ধরুন 6টা সে লিখলো, হ্যাঁ। সে লেখার পরে সে কিভাবে পরে রিভিশনের জন্য কতক্ষণ মোটামুটি সময় থাকতে পারে? এই যে 3 ঘন্টা 15 মিনিট দেওয়া হচ্ছে, আপনারা তো রেগুলার মানে পরীক্ষা নিচ্ছেন, দেখছেন, সেই জায়গা থেকে কি মনে হয় যে সময় কি বাঁচে না একদম টায়ার সময় খুব থাকে? কম সময়, হয়তো ম্যাক্সিমাম আমি 5 মিনিট টাইম একজন স্টুডেন্ট পাই রিভাইজ করার জন্য, আচ্ছা, যদি পেপারটা সে ঠিক করে কমপ্লিট করে থাকে। তাহলে প্রথম থেকেই আপনি বলছেন ওই প্রথম 15 মিনিট সেটা এত ভালোভাবে কাজে লাগিয়ে নিতে হবে যাতে তারপরে 3 ঘন্টা সময় যখন পরীক্ষা দিচ্ছে তখন আর গিয়ে তাকে ভাবতে না হচ্ছে এই চয়েস না ওই চয়েস, তখন আর ওটা হ্যাঁ, করতে না হ্যাঁ, হয়। এটা একদিকে ভালো। হ্যাঁ। এবং আমরা আলোচনার প্রায় শেষের দিকে আস্তে আস্তে আসছি। আমরা এবার যেটা জানবো যে ওভারঅল পুরো একটা খাতা, ইতিহাস পরীক্ষা ভালো দিতে গেলে ইতিহাসের যে ভয় ভীতি অনেক শিক্ষার্থীদের মধ্যেই থাকে, ইতিহাস সেই ভীতিটা দূর করবে কিভাবে এবং মনটাকে কিভাবে একদম টাইম ম্যানেজমেন্ট, মেন্টাল স্টেবিলিটি সবগুলোকে ধরে রাখবে? বর্তমানে একটা কথাই বলা যায়, ইতিহাস মানেই অতীতের আলেখ্যমালা আর নেই, আমরা বর্তমানকে প্রতিটা মুহূর্তেই স্পর্শ করে করে ইতিহাসকে পড়ব। একটাই বলার যে আমরা জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ প্রথম পরীক্ষা মাধ্যমিক দিতে যাচ্ছি, তো সেখানে আমরা প্রচুর পড়েছি, আমাদের ভয় পাওয়ার কিছু নেই, আমরা সব জানি, শুধু নিজেকে কনফিডেন্ট রাখতে হবে। আগের দিন বেশি পড়ার দরকার নেই, তাড়াতাড়ি আমরা ঘুমিয়ে পড়ব, লঘু আহার আমরা সেবন করব এবং ঠিক টাইমে সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়ে আমরা চলে যাব। আমরা যেন বেশি তাড়াহুড়ো না করি, তাহলে আমরা ভুলে যাব। আর তারপর প্রশ্ন পেলে সুন্দরভাবে সব প্রশ্নগুলোকে দেখে প্রশ্ন চয়েস করে আমরা উত্তর দিতে শুরু করব। আমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে। বেস্ট অফ লাক সবাইকে। আপনি যদি বলেন। পরীক্ষা সামনেই, এর মধ্যে নতুন কিছু মানে পড়ার দরকার নেই, যেগুলো আছে এক্সিস্টিং সেগুলো রিভাইজ করা হোক। আর ঠান্ডা মাথায় অ্যাডমিট কার্ড বাকি স্টেশনারি ঠিক করে নিয়ে টাইমলি সেন্টারে পৌঁছে যাওয়ার চেষ্টা করো। সবার পরীক্ষা খুব ভালো হবে। অল দ্য বেস্ট। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে ইতিহাস বিষয়টা ভারমুক্ত করার জন্য এবং সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করছি পরীক্ষার্থীদের পরীক্ষা খুব ভালো হবে। আগামী দিনে ইতিহাস পরীক্ষা যে সমস্ত পরীক্ষার্থীরা মাধ্যমিক দিতে চলেছে তাদের জন্য অবশ্যই অনেক অনেক শুভেচ্ছা রইল কলকাতা দূরদর্শনের পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে। আর অবশ্যই সব সময় সঙ্গে রেখো কলকাতা দূরদর্শন। নমস্কার।